নমস্তে ফ্রেন্ডস। বাংলাদেশে দীপুচন্দ্র দাসের মৃত্যুর ঘটনাটি ঘটবার পরেও পশ্চিমী দুনিয়ার যে সংবাদপত্রগুলি এবং পশ্চিমী দুনিয়া সেই সংবাদকে যথাযোগ্য মর্যাদা সহ উপস্থাপন করতে চায়নি। যথাযোগ্য মর্যাদা বাদ দিন, খবরটাকেই করেনি। দীপুচন্দ্র দাসের ওই রকম মৃত্যুর পরেও রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে কিন্তু একটা বিবৃতি প্রকাশ করা হয়। গালভার টুর্ক প্রকাশ করেন তার বিবৃতি, যেখানে তিনি দুঃখ প্রকাশ করেন ওসমান হাদির মৃত্যুর কারণে, কিন্তু দীপুচন্দ্র দাসের মৃত্যুর বিষয়ে তার তরফ থেকে কোনো কথাই ছিল না। কিন্তু তারপর থেকে সেই মিস্টার টুর্কের বক্তব্য আসার পর থেকে রাষ্ট্রপুঞ্জের হিউম্যান রাইটস কমিশনের যিনি প্রতিনিধি, তার তরফ থেকে সেই বিবৃতি আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সমস্ত দিক থেকে, এমনকি পশ্চিমা বেশ কিছু সাংবাদিকও তাদের মতো করে কিন্তু চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই সেই কথাগুলো বলে গিয়েছেন যে যখন একটা দেশ যখন এইরকম একটা ক্রাইসিসের মুখোমুখি হয়েছে এবং সেখানে যখন দীপুচন্দ্র দাসের মৃত্যুর মাধ্যমে এমন একটা ভয়ঙ্কর হিউম্যান রাইটস ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি, তখন সেই ঘটনাটাকে একেবারে উল্লেখ মাত্র না করাটা, সেটা যে কতখানি অস্বাভাবিক সেটা মানুষজন কিন্তু তাদের ভয়েস কিন্তু রেইজ করেছেন। এবং তারপর কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পশ্চিমা সংবাদ মাধ্যম সেই ঘটনাটাকেও কিন্তু বর্ণনা করেছে। একেবারে উপযুক্তভাবে বর্ণনা না করলেও তার উল্লেখগুলো হয়েছে, ঘটনার যে সমস্ত ঘটনা সেখানে ঘটেছে তার উল্লেখ করতে কিন্তু পশ্চিমা সংবাদ মাধ্যমও বাধ্য হয়েছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশের আগামী নির্বাচনে আওয়ামী লীগ পার্টিকে যে একেবারে ব্যান করে দিয়েছিল বাংলাদেশ, সেই সিদ্ধান্তটাকে রিভেরিফাই করার জন্য, সিদ্ধান্তটাকে রিভাইজ করার জন্য আমেরিকার তরফ থেকে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সেই বিষয়ে একটা পত্রালাপ হয়েছে উভয় দেশের মধ্যে, যে একটা রাজনৈতিক দল তাকে নির্বাচনে লড়ার থেকে নিষিদ্ধ করবার কি আছে। সত্যি তো, একটা রাজনৈতিক দল তারা নির্বাচনে লড়তেই পারে, জিতবে বা হারবে সেটা তো গণতন্ত্রের বিষয়, কিন্তু তাদেরকে নির্বাচনেই লড়তে দেব না, নিষিদ্ধ করব, এটা কিন্তু কোনো একটা সুস্থ দ্যাট ইটসেলফ প্রুভস যে এখানে ওটা গণতন্ত্র নয়। সুতরাং সেই বিষয়টা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটাতে আস্তে আস্তে, অর্থাৎ পশ্চিমা দেশগুলো যে বাধ্য হচ্ছে এই বাংলাদেশে যে অসভ্যতাটা আমরা দেখতে পাচ্ছি, একটা দেশ জোড়া অসভ্যতা, সেটা যে অসভ্যতাই সেটা বলতে পশ্চিমা দেশগুলো কিন্তু আস্তে আস্তে বাধ্য হচ্ছে। তো এইরকম একটা আবহেই কিন্তু আমাদের এখানেও বেরিয়ে গেল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুর অপরাধীদের সাজা দানের আদেশটা, রায়টা বেরোলো জঙ্গিপুর আদালত থেকে। এইরকমই একটা আবহের মধ্যে দীপুচন্দ্র দাসের ওই মৃত্যু আমরা দেখলাম চোখের ওপর, এবং অতঃপর সাজা ঘোষণা হলো হরগোবিন্দ দাস ও চন্দন দাসের হত্যাকারীদের। 13 জন হত্যাকারী, প্রত্যেককেই দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড ও 5,000 টাকা করে ফাইনের সাজা। এবার এই বিষয়ে আমি গতকাল লিখেওছি এবং এখন সেই বিষয়েই আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি, আমার নিজস্ব মতামত আমি জানাতে চাই এবং সেই বিষয়ে আপনাদের থেকেও অবশ্যই শুনতে চাই যে আপনারা কে কী মনে করেন এই বিষয়টা। এখন আমাদের ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মব লিঞ্চিংয়ের শাস্তি বলা আছে দুটো, এক হয় মৃত্যুদণ্ড, নচেত যাবজ্জীবন কারাদণ্ড এবং ফাইন, যাবজ্জীবন কারাদণ্ড প্লাস ফাইন, জরিমানা। এবার এই জরিমানার পরিমাণ ভ্যারি করতে পারে,
সেটা জাজের ডিসক্রিশনের ওপর নির্ভর করে। অর্থাৎ জাজের হাতে দুটোই অপশন, হয় তিনি মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা করতে পারতেন। তো তিনি এই দ্বিতীয় সাজাটা দিয়েছেন। এবং তিনি যখন দেখা যাচ্ছে 13 জনই একই অপরাধে অপরাধী, পশ্চিমবঙ্গ পুলিশ সেই সমস্ত সমস্ত ডকুমেন্টস পেশ করেছে। পশ্চিমবঙ্গ পুলিশ ডিএনএ রিপোর্ট পেশ করেছে, তারপর গেট অ্যানালিসিস করেছে, করে আইডেন্টিফাই করে দেখিয়ে দিয়েছে যে কোন লোকগুলো আসলে ঘটনাটা ঘটিয়েছিল। তো এই সমস্ত প্রমাণাদি যখন পশ্চিমবঙ্গ পুলিশ পেশ করেছে, তখন আদালত প্রত্যেককেই অপরাধী সাব্যস্ত করেছে এবং সেই সাজাটা দিয়েছে। এবার এইখানেই আমার একটা বক্তব্য হলো যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে হত্যা, সেটাকে কেবলই মাত্র মব লিঞ্চিংয়ের অপরাধ ক্যাটেগরিভুক্ত করা যায় কি না। দীপুচন্দ্র দাসের হত্যাটিও কি কেবলমাত্রই মব লিঞ্চিংয়ের ক্যাটেগরিভুক্ত? দুটো কিন্তু একই রকম ঘটনা। হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যু এবং দীপুচন্দ্র দাসের মৃত্যু দুটোই কিন্তু একই রকমের ঘটনা। চারপাশের পরিবেশে একটা পাগলামি উন্মত্ততা তখন গিয়ে, এবং সেই পরিবেশ, যে পরিবেশে একটা কমিউনিটি ডিসব্যালেন্স আছে, যে পরিবেশে জনসংখ্যার মধ্যে একটা রিলিজিয়াস ডেমোগ্রাফির একটা পিকিউলিয়ারিটি আছে। অর্থাৎ মুর্শিদাবাদ, সেটাও মুর্শিদাবাদ শুধু নয়, শামশেরগঞ্জে একটা বিরাট পরিমাণ, প্রায় 80%-এর বেশি সেখানে মুসলিম এবং সংখ্যালঘু সম্প্রদায়। সংখ্যালঘু তো তাঁরা আদৌ নন, সেখানে তাঁরাই সংখ্যাগুরু। হরগোবিন্দ দাস চন্দন দাসরাই সংখ্যালঘু সেখানে। আবার বাংলাদেশেও কিন্তু সেটাও কিন্তু মুসলিম মেজরিটি। দীপুচন্দ্র দাস নেহাতি সংখ্যালঘু। দুটোই একটা পরিবেশ, একই রকম পরিবেশ, এবং দুটো স্থানেই কিন্তু দেখা যাচ্ছে যে এই মুসলিম মেজরিটি, মুসলিম জনগোষ্ঠী একটা প্রচণ্ড রকমভাবে উন্মত্ত, ভীষণভাবে তারা ক্ষেপে উঠেছেন। সে যে কারণে ক্ষেপে উঠুন না কেন, তারা ক্ষেপে উঠেছেন, দাঙ্গা করছেন, ভাঙচুর করছেন, সরকারি সম্পত্তি নষ্ট করছেন, পুলিশের গাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, জায়গায় জায়গায় একটা ভয়ঙ্কর উন্মত্ততা। এবং সমস্ত মুর্শিদাবাদেও সারা রাত জুড়ে তারা হিন্দুদের দোকান টোকান সমস্ত লুটপাট করেছেন। এইরকম একটা অবস্থায় কিন্তু ওই উন্মত্ত জনতা গিয়ে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়ির ওপর হামলা করে। এবং সে এমন নয় কিন্তু যে হরগোবিন্দ দাস বা চন্দন দাস ওই উন্মত্ত ভিড়ের মধ্য দিয়ে পাস করছিলেন যে তখন তাদেরকে ধরে মারা হয়েছে, সেরকম ঘটনাটা নয়। ঘটনাটা হচ্ছে তারা তাদের বাড়ির মধ্যেই ছিলেন, বাড়ির ভেতরে। উন্মত্ত জনতা বাড়ির ওপর হামলা করে, বাড়ির ওপর চড়াও হয়ে ভদ্রলোক দুজনকে বাড়ি থেকে টেনে বের করে এনে তারপর তাদেরকে তারা পশু কাটার ছুরি দিয়ে কুপিয়ে মেরেছেন। এখন এটাকে আমরা শুধু মব লিঞ্চিং কি করে বলতে পারি? শুধু মব লিঞ্চিং ক্যাটেগরিতে এই হত্যা পড়তেই পারে না। মব লিঞ্চিং আমরা কোনটাকে বলবো? কোনো কারণবশত, যদি মনে করুন একটা চোর কোনো কারণে সে চুরি করতে গিয়ে ধরা পড়লো এবং পাবলিক তাকে এমন মারলো, লোকে বলে চোরের মার, কথাতেই আছে চোরের মার খাওয়া। অর্থাৎ চোর যদি ধরা পড়ে তাহলে যে মারটা খায় সেটাকে চোরের মার বলে। চোর এরকম মার খেয়ে চোর মরেও যায় অনেক সময়, সেইটা মব লিঞ্চিং। ভয়ঙ্কর অন্যায়, ভয়ঙ্কর অসভ্যতা, কিন্তু সেই অসভ্যতাটা পৃথিবীতে আছে। কোনো কারণে কোনো একটা লোকের ওপর হঠাৎ রাগ হয়ে গেল এবং তৎকাল সেখানকার মব সঙ্গে সঙ্গে জড়ো হয়ে গেল এবং হাতের সুখ করে নেওয়ার জন্য যে যেখান থেকে পারলো মারলো এবং লোকটা মরে গেল। এটা হলো মব লিঞ্চিং। কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাস তো ব্যাপারটা তা নয়। তারা তো এমন কিছুই করেননি যে উন্মত্ত জনতা হঠাৎ করে এমন নয় যে উন্মত্ত জনতার ভিড়ের মাঝখানে তারা ছিলেন, তারা কিছু একটা করেছেন যেটা জনতার খুব খারাপ লেগেছে, ফলে তারা চড়াও হয়ে তাদেরকে মেরে ফেলেছেন, এমন তো বিষয়টা নয়। বিষয়টা হলো উন্মত্ত জনতা তাদের বাড়ি বয়ে গিয়ে বাড়ির ওপর চড়াও হয়ে ছেলে বাবাকে ঘর থেকে টেনে উঠোনে নামিয়ে তাদেরকে, এটা কোনোভাবেই মব লিঞ্চিংয়ের পর্যায়ে পড়তে পারে না।
এই 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 যে ক্রাইম, এই ক্রাইম আসলে টেররিজম। এর উপর টেররিজমের ধারাগুলো দেওয়ার দরকার ছিল। সুতরাং জঙ্গিপুর আদালতের তো করণীয় কিছুই ছিল না। জঙ্গিপুর আদালত খুব স্বাভাবিকভাবেই যেটা মব লিঞ্চিংয়ের যে সাজা, সেই সাজার মধ্যে যেটা কম সম সেইটাই জঙ্গিপুর আদালত দিয়েছে। 13 জনকে এক ধার থেকে মৃত্যুদণ্ড দেওয়ার চাইতে 13 জনকে এক ধার থেকে যাবজ্জীবন কারাদণ্ড আর 5,000 টাকা করে ফাইন। কারণ যাদেরকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে তারা নেহাতি কিন্তু দরিদ্র মানুষ, তারা দরিদ্র মানুষ, এবং তারা নিজেরা বলছেন যে তারা নাকি তাদেরকে নাকি ফাঁসানো হয়েছে। এবার এই যে তাদেরকে ফাঁসানো হয়েছে, এই কথাটা যে খুব একটা অবিশ্বাস করা যায় তাও নয়। হতেই পারে যে তাদেরকে ফাঁসানো হয়েছে, কিন্তু সেটা একটা অন্য বিষয়। তারাও কিন্তু আদতে বলতে চাইছেন না যে তাদেরকে যদি ফাঁসানো হয়ে থাকে তাহলে আদত অপরাধী কারা, সেটাও কিন্তু তারা বলছেন না। মানে তারা বলছেন যে আমাদেরকে ফাঁসানো হয়েছে, আমাদেরকে ফাঁসানো হয়েছে, আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, যখন ওখানে হচ্ছে তখন আমার ছেলে সেখানে হাতে বালতি নিয়ে উপস্থিত হয়ে গেছে, ফলে তার হাতে, তারপর একজনের হাতে শাবল, একজনের হাতে কোদাল, ছেনি, পুলিশ ধরিয়ে দিয়ে তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। এই কাহিনীগুলো একটুখানি অবিশ্বাস্য লাগছে ঠিকই, কিন্তু ওভারঅল এই যে চার্জটা আনা হচ্ছে পুলিশের বিরুদ্ধে যে এই লোকগুলোকে আসলে ফাঁসানো হয়েছে, এটা খুব একটা অবিশ্বাস করবার মতনও কিছু নেই। বিশ্বাস করার মতোও যেমন কিছু নেই, তেমনি অবিশ্বাস করার মতোও কিন্তু কিছু নেই। হতেই পারে এদেরকে ফাঁসানো হয়েছে, কিন্তু ফাঁসানো যদি হয়েও থাকে, কারা ফাঁসিয়েছে, আসল লোকগুলো কারা, সেটা কিন্তু এরাও স্পষ্ট করে বলছে না। একজন ভদ্রলোককে বলতে শোনা গেল যে পুরো তৃণমূল দোষী। এটাও কিন্তু ধরি মাছ না ছুঁই পানি ধরনের একটা কথা। পুরো তৃণমূল দোষী বলে তো কোনো কথা হতে পারে না। কারা আদতে দোষী, সেইখানে পিএফআই এবং এসডিপিআই এর কোন লোকেরা ওখানে ওই ঘটনাটা ম্যানিপুলেট করছিল, কাদের সঙ্গে জামাতে ইসলামীর যোগাযোগ, সরাসরি জামাতের হয়ে কারা সেখানে নিয়মিত লোকদেরকে নানা রকম বক্তৃতা দিয়ে উত্তপ্ত করে তুলছিল পরিবেশ, সেখানে কারা, সেই নামগুলোও কিন্তু এরা বলছেন না। আদতে তো বলতে হবে সেই নামগুলো। সুতরাং সেই কথাগুলো আমি আপাতত সরিয়ে রাখছি, কিন্তু কথাটা হলো কি, আসল কথায় ফিরে আসা যাক। সেটা হলো হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুটাকে শুধুমাত্র মব লিঞ্চিং ক্যাটেগরিতে ফেললে চলবে না। কিছুতেই সেটা শুধু মব লিঞ্চিং নয়, কারণ এরকম মব লিঞ্চিং এর অনেক উদাহরণ। এমনকি আমরা যদি বাম জমানার দিকে তাকাই, তাহলে আমরা দেখব বাম জমানা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জুট মিলের ওয়েলফেয়ার ম্যানেজার অনেককে কিন্তু ঠিক এইভাবেই লেবাররা, জুট মিলের লেবাররা, কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট সিপিএম এর রাজত্বে বহু ওয়েলফেয়ার ম্যানেজার কিন্তু লেবারদের দ্বারা লিঞ্চড হয়ে মারা গিয়েছেন বিভিন্ন জুট মিলের ভিতরে। খবর আছে, আপনারা দেখে নেবেন। 1983 সালে, 2000 সালে, 1996 সালে, 2000 সালের পরেও একাধিক ঘটনা আছে, ঘটনার কোনো অভাব নেই। সেগুলোকে বলা হয় মব লিঞ্চিং। যে লেবারদের রাগ আছে, অনেক দিনের রাগ জমে রয়েছে একটা লোকের ওপরে, তারপর আমি তাকে একদিন খেপে গিয়ে তাকে টেনে বার করলাম। এবং এটা হচ্ছে টিপিক্যাল কমিউনিস্ট শাসনে থাকা রাজ্যে এই ধরনের ভায়োলেন্সের চাষ হয়, এবং আমরা সেই রাজ্যে বাস করছি এতকাল ধরে। সুতরাং আমরা দেখেছি এরকম ধরনের, এগুলোকে মব লিঞ্চিং বলা হয়। কিন্তু হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা শুধু মব লিঞ্চিং একেবারেই নয়, সেটা মব লিঞ্চিংই নয়, সেটা টেররিজম। ইজাজ আহমেদের মৃত্যুর সঙ্গে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুকে একেবারেই গুলিয়ে ফেলা যায় না। বরঞ্চ ইজাজ আহমেদের মৃত্যুটার হচ্ছে, ইজাজ আহমেদ গিয়েছিল কিন্তু যেখানে ভায়োলেন্স হচ্ছিল, যখন পুলিশের বিরুদ্ধে যারা দাঙ্গাকারী তারা পুলিশকে আক্রমণ করছিল মুর্শিদাবাদে, তখন পুলিশও পাল্টা হামলা চালায় এবং ইজাজ আহমেদ ক্রস ফায়ারিংয়ে মারা যায়। অর্থাৎ ইজাজ আহমেদ সেখানে উপস্থিত ছিল,
ওই রকম একটা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইজাজ আহমেদ নামক ব্যক্তিটি উপস্থিত ছিল। সে কি করতে গিয়েছিল? হয় সে দর্শক হিসেবে গিয়েছিল, অথবা সে নিজেই একজন দাঙ্গাকারী ছিল। এই দুটোই একমাত্র পসিবল। আপনারা ভেবে দেখবেন, আমি জানি না ইজাজ আহমেদ আদৌ দাঙ্গাকারী ছিল কিনা, কিন্তু যখন একটা কোনো জায়গায় একটা প্রচণ্ড মব ডেভেলপ করছে, সেই মবের মধ্যে কারা উপস্থিত থাকতে পারে? এক, যারা নিজেরাই ওই মবিং করছে এবং যারা ভায়োলেন্স তৈরি করতে চাইছে তারা। দুই, যারা কৌতূহলবশত সেখানে দাঁড়িয়ে আছে গোটা ঘটনাটা দেখবে বলে। এই দুই ক্যাটেগরির লোকই কিন্তু আনসেফ হয়ে যাচ্ছে সেই মুহূর্তের জন্য। ইজাজ আহমেদ সেই রকম একটি পরিস্থিতির শিকার। ক্রস ফায়ারিংয়ে তিনি মারা যান। তার সঙ্গে তো হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যুকে এক করে দেখানো যেতেই পারে না কখনো। হরগোবিন্দ ও চন্দন তো ওই মবের মধ্যে ছিলেন না। এমন তো নয় যে তারা মবের মধ্যে ছিলেন এবং উন্মত্ত মব কোনো কারণে ক্ষেপে গিয়ে তাদেরকে লিঞ্চ করেছে, এরকম একেবারেই নয়। তাদের বাড়িতে উজিয়ে যাওয়া হয়েছিল। এই বিষয়টা কিন্তু অর্থাৎ টার্গেটেড কিলিং, তাদেরকে টার্গেট করে মারা হয়েছে এবং ওই উত্তপ্ত পরিস্থিতিটাকে সুযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে, সুযোগ নেওয়া হয়েছে। একটা বাড়ির দুজন পুরুষকে যদি মেরে ফেলা যায়, এবং শোনা যাচ্ছে যে সেখানে একটা পরিবার মানে প্রতিবেশীদের সঙ্গে তাদের একটা বিবাদ ছিল, তো সেখানে প্রতিবেশী মানে আমরা ধরেই নিতে পারি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এক ভদ্রলোক বলছেন, তিনি সামনে বেরিয়ে এসে তিনি বলছেন এবং তার ছেলে, তার আর এক ছেলেও বক্তব্য রাখছেন যে আমার ভাইকে বা আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, আমরা পাশের বাড়িতেই থাকি। ছেলে সেই শুনেই বালতি নিয়ে হাতে দৌড়ে গিয়েছিল। অর্থাৎ তারা প্রতিবেশীরা, এদের প্রতিবেশীরা মুসলিম, তাদের সঙ্গে একটা বিবাদ চলছিল সম্পত্তি নিয়ে। তো এবার মনে করুন, যাদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে একটা মুসলিম মেজরিটি জায়গায় মুসলিমরা যে হিন্দুদের সম্পত্তির ওপর নজর দেন, সেটা বলতে আমাদের কোনো বাধা নেই, কারণ আমরা মুর্শিদাবাদের ওই গণ্ডগোলের সময়কার ভিডিও আমরা দেখেছি, এবং কিভাবে মুসলিমরা হিন্দুদের বাড়িতে ঢুকে গরু ছাগল আদি সম্পত্তি জিনিসপত্র সাইকেল সমস্ত বের করে নিয়ে চলে যাচ্ছে, সে সমস্ত আমরা দেখেছি। তারা লুটপাট করে, এই সহজ সত্যটা বলতে আমাদের হেসিটেট করবার কোনো কারণ নেই। এবং আমরা ভিডিও দেখেছি, সুতরাং ভিডিও আছে, সুতরাং তাই নিয়ে তো কোনো আমাদের প্রশ্ন নেই যে তারা লুটপাট করে। এবং যেখানেই মুসলিম মেজরিটির জায়গা, সেখানে কিন্তু হিন্দুদের প্রপার্টির উপর মুসলিমদের তরফ থেকে এনক্রোচ করা হয়, এনক্রোচমেন্ট হয়। সুতরাং এমতাবস্থায় যদি হরগোবিন্দ দাস চন্দন দাস একটা বাড়ির দুইজন পুরুষকেই যদি মেরে ফেলা যায়, তাহলে ভেবে দেখুন তার ইফেক্টটা হলো এটাই যে সেই সম্পত্তিটাকেও কিন্তু অনায়াসে দখল করা যায়। সুতরাং ভায়োলেন্সের সুযোগ নিয়ে ওটা আসলে ল্যান্ড গ্র্যাব কিনা, অর্থাৎ টেররিজম কিনা, যে অপরাধী শেখ শাহজাহান, এখানেও আদত উদ্দেশ্যটা সেইটাই কিনা। সুতরাং এখানে শুধু মব লিঞ্চিংয়ের কেস দিলে তো হবে না হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্রে। একই রকমভাবে দীপুচন্দ্র দাসের মৃত্যুটাকেও আমরা শুধুমাত্র মব লিঞ্চিং কিছুতেই বলতে পারি না, কারণ প্রমাণিতই হয়নি দীপুচন্দ্র দাস কোনো অন্যায় করেছেন। বলা হচ্ছে যে তিনি যে কারখানায় তিনি সুপারভাইজার ছিলেন, সেই কারখানায় সুপারভাইজার পোস্টের জন্য উৎসাহী ছিলেন আরও 3 জন মুসলিম ভদ্রলোক, তারা নাকি ব্রাইবও দিয়েছিলেন এমনকি ওই পোস্ট পাওয়ার জন্য, কিন্তু তৎসত্ত্বেও দীপুচন্দ্র দাসই নিজস্ব যোগ্যতায় ওই ঘটনাটা, ওই চাকরিটা পান। এবং তারপর সেইখান থেকেই তৈরি করা হয়, তার বিরুদ্ধে বিষয়টাকে পাকিয়ে তোলা হয়, এবং অর্থাৎ এখানেও সেই পরিস্থিতির সুযোগ নিয়ে তাকে কিন্তু তার উপর রাগটা প্রকাশ করা হলো। তো রাগের এই যে প্রকাশ, এটাকেই তো আমরা টেররিজম বলছি। মানে যদি বাংলাদেশ উত্তপ্ত না হতো, তাহলে হয়তো দীপুচন্দ্র দাসকে এই দিনকে হত্যা করা হতো না,
বাংলাদেশ যদি পিসফুল শান্ত থাকতো তাহলে হয়তো তাহলে নিশ্চিতভাবেই দীপুচন্দ্র দাসের সেদিন হত্যা হতো না। কিন্তু তার হত্যা সেদিনকে হলো কেন? কারণ বাংলাদেশ উত্তপ্ত বলেই, বাংলাদেশ ভায়োলেন্স তৈরি করেছে বলেই, অসহিষ্ণুতা তৈরি করেছে বলেই তার সুযোগ নিয়ে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হলো। এবং আরও একটা বিষয় হলো, হত্যা করেই কিন্তু তারা শুধুমাত্র ক্ষান্ত হলো না, তারা সবাই মিলে সেই হত্যার সেই প্রচণ্ড মানে জান্তবতার ভিডিও তুললো এবং ভিডিও তুলে সেটা সবাই মিলে ছড়িয়ে দিল। যখন সেই ভদ্রলোককে মেরে ঝুলিয়ে মানে ঝুলিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তখন সকলে তার সঙ্গে সেলফি তুললো। তো এই যে গোটা বিষয়টার মধ্যে আমরা এটাকে টেররিজম ছাড়া এটা আমরা আর কি বলবো? আমরা তো দেখেছি যে কানহাইয়া লালের মৃত্যুরও কিন্তু, যখন কানহাইয়া লালকে খুন করেছিল রাজস্থানের শহীদ দুজন ওই পাকিস্তানের লিঙ্কড যাদেরকে এনআইএ ধরেছে, সেই লোকগুলোও কিন্তু ওই একইভাবে যখন কানহাইয়া লালকে মেরেছিল তখন তারাও কিন্তু ভিডিও করেছিল। অর্থাৎ টেররিজম। দীপুচন্দ্র দাসের ক্ষেত্রেও তো এটা টেররিজম। হরগোবিন্দ দাস, চন্দন দাসের ক্ষেত্রেও এটা টেররিজম। তারাও কিন্তু সেই ছবি আমরা দেখেছি, তারা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল যে কিভাবে বডিকে উঠোনে শোয়ানো আছে এবং গলা কাটা। অর্থাৎ দিস আর অ্যাক্টস অফ টেরর এবং উপযুক্ত ধারা দিয়ে। সুতরাং যারা কান্নাকাটি করছেন যে আমাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আমাদেরকে ফাঁসানো হয়েছে, আমার তো মনে হয় না যে সঠিক সাজা ওনাদের হয়েছে বলে, যদি ওনারা প্রকৃত দোষী হন। আর যদি ওনারা মনে করেন যে ওনারা প্রকৃত দোষী নন, তাহলে এটা ওনাদেরই ওপর দায় বর্তায় যে প্রকৃত দোষী কারা সেটা জানিয়ে দেওয়ার। এখন প্রকৃত দোষী জানিয়ে দেওয়া দিলেই তো আর হবে না, তাদের বিরুদ্ধে প্রমাণও চাই এবং তাদের বিরুদ্ধে কেসও সাজাতে হবে। এবং আমার বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশ কখনোই আদত অপরাধীদেরকে ধরবে না, কারণ আদত অপরাধীরা কিন্তু আমরা দেখেছি, আমি আপনাদেরকে এটাও দেখাতে পারি, একটা ভিডিও আমি দেখাতে চাই যেটা নিরপরাধ একজন মানুষও যেন কোনো রকম শাস্তি না পায়, সেটা আমাদের চেষ্টা থাকবে। কোনো একদিকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যারা খুনি তাদেরকে আজকে দোষী সাব্যস্ত, গত পরশুদিন দোষী সাব্যস্ত করে গতকালকে তাদের যাবজ্জীবন মানে কারাদণ্ড দিয়েছে। এটাকে ওই পরিবারের যারা মানুষ, এই 13 জনের পরিবারের যারা মানুষ, তারা সকলেই বলছেন যে এই 13 জন হচ্ছে সম্পূর্ণ নির্দোষ। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করেছে, এটা তাদের দাবি। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করেছে তার জামাই। তাদের জমিগত যে বিবাদ, সেই বিবাদকে কেন্দ্র করে খুন হয়েছে। খুন হওয়ার 1 ঘন্টা পর এই সমস্ত ব্যক্তিরা কে খুন হয়েছে। সাধারণ কোন একটা জায়গায় খুন হলে একটা অশান্তি চলছে, স্বাভাবিকভাবে মানুষ সেখানে জড়ো হয়। এরা সবাই এখানে জড়ো হয়েছিল। পুলিশ এদেরকে সেখান থেকে অনেককেই অ্যারেস্ট করেছে, অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তাদের হাতে পুলিশ তালোয়ার ধরিয়েছে। পুলিশ শামশেরগঞ্জ থানার পুলিশ তাদের হাতে তালোয়ার ধরিয়েছে, তাদের হাতে পিস্তল ধরিয়েছে, ধরে স্বীকার করিয়েছে যে আমি এই খুনের সঙ্গে যুক্ত ছিলাম বলে। এই যারা সাজাপ্রাপ্ত আসামি তারা বলছেন যে আমাদের হাতে এই অস্ত্র পুলিশ ধরিয়েছে বলে। ফলে আমি আরো একবার হরগোবিন্দ দাস, চন্দন দাস এবং ইজাজ আহমেদের যে খুন হয়েছে সেই খুনের বিচার বিভাগীয় তদন্তের আবেদন করছি। বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং এই বিচার বিভাগীয় তদন্ত হলে সত্য সামনে আসবে, দুধ কা দুধ পানি কা পানি হবে। খুনের সঙ্গে আসলে যারা জড়িত তারা শাস্তি পাক, কিন্তু নিরপরাধ একজন মানুষও যেন কোনো রকম শাস্তি না পায়, সেটা আমাদের চেষ্টা থাকবে। কিন্তু এই লোকগুলো কিন্তু এবং চন্দন দাস যারা এই লোকগুলোই কিন্তু আসলে এসডিপিআই এর লোক। এসডিপিআই আমরা জানি একটি রাজনৈতিক দল, সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, যাদের টেররিস্ট উইংটাই ছিল পিএফআই, যারা বর্তমানে নিষিদ্ধ। পিএফআই এর আগে তাদেরই নাম ছিল সিমি। আমরা জানি তৃণমূলের সিমির লোক তৃণমূলের মধ্যে অনেক আছে এবং পিএফআই কিন্তু এখন, অর্থাৎ যখন মুর্শিদাবাদ দাঙ্গা হচ্ছিল তখন মুর্শিদাবাদের লোকেরাই ক্রমাগত রিপোর্ট করেছে যে এই এসডিপিআই এবং পিএফআই এর লোকেরাই কিন্তু
ওখানে ক্রমাগত মানুষকে একটা উত্তপ্ত পরিস্থিতি, ওয়াক অফ আইন নিয়ে, অ্যামেন্ডেড ওয়াক অফ আইন নিয়ে তখন পরিস্থিতি উত্তপ্ত করার এরাই কিন্তু চেষ্টা চালিয়ে গিয়েছে। এবং সীমান্তের দুপারেই কিন্তু একই লোকেরা, বাংলাদেশ থেকেও বা অন্য বিভিন্ন লোকেরা এসেছেন, এসে বক্তৃতা দিয়েছেন। এরা এসডিপিআই এর লোক। এবং এমনকি অতি সম্প্রতি যখন বাবরি মসজিদের উদ্বোধন তারা করতে গেলেন, শিলান্যাস করতে গেলেন মুর্শিদাবাদে, তখনও কিন্তু তার আগে থেকেও কিন্তু এই এসডিপিআই এর লোকেরাই কিন্তু অ্যাকচুয়ালি ওখানে নানা রকম ছবি দেওয়া প্যাম্পলেট বিলি করেছেন। সুতরাং এই লোকগুলোই বলছে যে এরা আসলে আসল দোষী নয়, এদেরকে ফ্রেম করা হয়েছে। সুতরাং আমরা এটা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় যে আদতে দোষী কারা, এটা একমাত্র পুলিশের পক্ষেই বোঝা সম্ভব। কিন্তু আমার কথা হলো যে যতটাই যাই হয়ে যাক না কেন, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনটা কেবলমাত্র মব লিঞ্চিংয়ের কেস নয়, এটা আসলে অ্যাক্ট অফ টেরর, এবং সেইভাবেই তার বিচার হওয়া উচিত ছিল। এইটুকুই বলবার জন্য আপনাদের সামনে এসেছিলাম। ধন্যবাদ।